আসসালামু আলাইকুম পোলাপান, এটা হচ্ছে বহুল প্রতীক্ষিত ভিডিও। তুমি যদি পৌরনীতি সাবজেক্টের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাকে দেখতেই হবে। তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি সহজেই তোমার পৌরনীতি পরীক্ষার 7টা সৃজনশীল একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে উত্তর করে আসতে পারবা। তো আজকের তোমাদের পৌরনীতি প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছে। সবাই সাজেশনটা সেভ করে রাখো এবং সাজেশনে যেভাবে যেভাবে লেখা আছে সেটা স্ক্রিনশট দিয়ে রাখবা এবং সেইভাবেই প্রস্তুতি নিবা। ইনশাল্লাহ তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে কোন অধ্যায় থেকে কয়টা সিকিউ কমন আসবে, তাহলে তোমার প্রিপারেশন নিতে আরো বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমি তোমাদের তৌফিক ভাইয়া, চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা অধ্যায়ের নামগুলো লিখে নিছি। আমাদের প্রথম পত্রের ফুল সিলেবাসে 10টা অধ্যায় আছে। তো 10টা অধ্যায়ের ভিতরে আমরা সহজে একটু অনুমান করে বলতে পারি প্রথম যে অধ্যায়টা থাকে পৌরনীতি এবং সুশাসন, এখান থেকে একটা সৃজনশীল হুবহু কমন আসবে। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া, দ্বিতীয় যে অধ্যায়টা আছে সুশাসন নামের অধ্যায়, এটা থেকে কি পুরোপুরি সৃজনশীল কমন আসবে? আমার উত্তর হচ্ছে না। এই ধরনের অধ্যায়গুলো থেকে লেজুরে প্রশ্ন হয়। তাহলে আমরা ধরে রাখলাম যে প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলে এখানে একটা সৃজনশীল কমন পাবো। এরপরে আছে সব থেকে গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য। এই একটা অধ্যায় থেকে তো পরীক্ষায় ইনশাল্লাহ দুইটা সৃজনশীল কমন পাবা। ই গভর্নেন্স থেকে সৃজনশীলের সম্ভাবনা একদম শূন্য, তারপরেও আমরা রিডিং পড়ে রাখবো। এবার নাগরিক অধিকার, মানব কর্তব্য, মানবাধিকার, এই দুইটা অধ্যায় থেকে আমরা দুইটা সৃজনশীল 100% পাবো। এখান থেকে আবার +1 তিনটাও পাওয়ার সম্ভাবনা আছে। যদি একটু ভেঙে বলে দেই তাহলে 6 অধ্যায় থেকে একটা সৃজনশীল আমরা পাচ্ছি, 5 অধ্যায় থেকে একটা সৃজনশীল আমরা পাচ্ছি। তাহলে একটু খেয়াল করে দেখি গণিতটা কিরকম হয়। এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়ে গেছে আমাদের, বাদ বাকি দুইটা লাগে। তাহলে আমরা 7টা সৃজনশীল কমপ্লিট করে ফেললাম। এবার নিচে আসবো দেশপ্রেম এবং জাতীয়তা। ঠিক এই অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল 100% উত্তর করতে পারবো। তোমাদের মধ্যে অনেকেরই 7 অধ্যায়ে সমস্যা আছে, 7 অধ্যায়কে ভয় পায় ভাইয়া, 7 অধ্যায় ক্যান্সেল করলাম। তাহলে তোমরা জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি, সাথে জনসেবা, আমলাতন্ত্র, এই দুটো অধ্যায় কমপ্লিট করলে এখান থেকে একটা সৃজনশীল কমপ্লিট আসবেই আসবে। তাহলে দেখো সহজেই তোমরা 1 আর 2 3 4 5 6 7 ভয় মুক্ত হয়ে 7টা সৃজনশীল কমপ্লিট করতে পারতেছ। এবার কথা হচ্ছে ভাইয়া আমি সপ্তম অধ্যায় দিব, তাহলে তো ভাইয়া তোমার সঙ্গে আমার কোলাকুলি আলাপ। এই যে এখান থেকে দুইটা, অর্থাৎ তুমি যে কোনোভাবে 9টা সৃজনশীল পরীক্ষায় কমন পেতে পাচ্ছ। তাহলে এবার আসো অধ্যায় ভিত্তিকে কোন জিনিসগুলো আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। প্রথম অধ্যায় থেকে পৌরনীতির ধারণা এবং সংজ্ঞা পরীক্ষায় আসবেই। খেয়াল করে দেখো, এমসিকিউতে 3 স্টার দেওয়া আছে এবং সিকিউতে খ নাম্বার দেওয়া আছে। কোনো প্রশ্নে দেখা যায় যে ভাইয়া পৌরনীতির ধারণাটা কি ব্যাখ্যা করো, তখন আমাদের পোলাপান আটকে যায়। এই জন্য আগে সাজেশন দিয়ে দিচ্ছে। এবার দেখো সুশাসনের সংজ্ঞা, সুশাসনের ধারণা, ক এবং খ। কয়ের জন্য সুশাসন কাকে বলে এবং শব্দের উৎস পড়তে হবে যে সুশাসন শব্দটা কোথায় প্রথম ব্যবহার হয়েছিল, শব্দের অর্থটা কি, শব্দের ইংরেজি কি। আর সুশাসনের ধারণা হচ্ছে গ নাম্বারে। পৌরনীতি এবং সুশাসনের ক্রমবিকাশ এবং পরিধি গ এবং ঘ নাম্বারে উদ্দীপকের সঙ্গে মিল রেখে আসবে ইনশাল্লাহ, একটা সৃজনশীল কমন এখানে। দ্বিতীয় অধ্যায়টা আমাদের তুলনামূলক সহজ। এখান থেকে আমরা জাস্ট 3টা প্রশ্ন করব। ধারণা সংজ্ঞা, এরপরে বাধা বা সমাধান, এরপরে উপাদান। খেয়াল করে রাখবা এই ধরনের প্রশ্নগুলোতে যেটা সমস্যা সেটা আসে গ নাম্বারে, যেটা সমাধান সেটা আসে ঘ নাম্বারে। তৃতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল কমন আসবে। মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য, গুরুত্বপূর্ণ টপিক। মূল্যবোধের প্রকারভেদ আসবে গ নাম্বারে। মূল্যবোধের উপাদান কি, খুবই গুরুত্বপূর্ণ, তার থেকে 5 বার রিডিং করে নিবা। এরপরে সামাজিক নৈতিকতার ধারণা খ নাম্বার। আইন থেকে সব সময় এমসিকিউ আসে, ল্যাগ, ল, এই জায়গাগুলো থেকে 100% এমসিকিউ আসে। শ্রেণী বিভাগটা 3 বার রিডিং করবা। নাগরিক অধিকার রক্ষায় আইনের ভূমিকা, রিডিং করবা। এবার আসো খ এবং গ নাম্বারের জন্য এই প্রশ্নগুলা 100% মুখস্থ করে যাবা এবং এই প্রশ্নগুলা কিন্তু আমাদের অলরেডি এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচে আপলোড করা হয়ে গেছে, অর্থাৎ প্রশ্নগুলোর সাথে কিন্তু উত্তর সহ আপলোড হয়ে গেছে। তো মিস না করতে চাইলে খুব দ্রুত এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচ কোর্সটা এনরোল করে ফেলো কমেন্ট বক্স থেকে। অলরেডি কিন্তু তুমি যখন এই ভিডিওটা দেখতেছো প্রায় 800 জন শিক্ষার্থী এই ব্যাচে শুধু পৌরনীতি কোর্সে যুক্ত হয়ে গেছে। আসো তাহলে চিকন সিস্টেমটা কোনটাকে বলবো। এমসিকিউ এবং ক নাম্বারের জন্য মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য কাকে বলে এবং শব্দগুলোর উৎস, ইংরেজি প্রতিশব্দ পড়তে হবে, কারণ এখান থেকে প্রত্যেকবার ইংরেজি কমন আসে।
চতুর্থ অধ্যায় ই গভর্নেন্স ও সুশাসন। ই গভর্নেন্সের ধারণা এবং সংজ্ঞা ক নাম্বারে, ই গভর্নেন্সের বৈশিষ্ট্য খ নাম্বারে, সুশাসন থাকলে ই গভর্নেন্সের সুবিধা কিংবা প্রতিবন্ধকতা সমাধানের উপায় কি উদ্দীপকের সঙ্গে মিলিয়ে ঘ নাম্বারে। যদি বলা যায় না চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীলটা আসে, তাহলে মাথায় রাখবা এইটাই তোমাদের একদম পরীক্ষায় হুবহু আসবে ইনশাল্লাহ। পঞ্চম অধ্যায় থেকে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অধিকার এবং কর্তব্যের সম্পর্ক একটা টপিক সলভিং লাইভ। 25 তারিখ থেকে আমরা 1 ঘন্টা পর পর টপিক সলভিং এর একটা করে ভিডিও দিব পেজ থেকে, তো খেয়াল রাখিও। ক এবং খ অধিকার, মানবাধিকার, কর্তব্যের সংজ্ঞা, অর্থমূল ভাব। ক নম্বরে বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 সালের 5 এপ্রিল, সব থেকে বেশি আসা প্রশ্ন। ক নম্বরের জন্য প্রশ্নটা কিরকম হবে একটু তোমাদেরকে দেখাই দেই। অধিকার এবং কর্তব্য কাকে বলে? খ নম্বরে কর্তব্যের শ্রেণী বিভাগ কি? খ নম্বরের জন্য অধিকার এবং কর্তব্যের সম্পর্ক কেমন? খ নম্বরে মানবাধিকার কাকে বলে ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন এসে থাকবে ইনশাল্লাহ। রাজনৈতিক এবং সামাজিক অধিকার কি কি? এই জায়গাগুলো থেকে কি এমসিকিউ আসে যে নিচের কোনটা সামাজিক অধিকার, নিচের কোনটা রাজনৈতিক অধিকার। গ নাম্বার অধিকারের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করো। এটা ইনশাল্লাহ লাইভে দাঁড়াই বলতেছি, এটা আসবেই। কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে উদ্দীপক থেকে মিলে নাও। ধরো একটা উদ্দীপক দিল যে রহিমা আজকে 8 ঘন্টা কর্মদিবস পালন করেছে, কিন্তু তাকে মজুরির তুলনায় 100 টাকা কম দেওয়া হয়েছে, তাহলে তার কোন ধরনের অধিকার ক্ষুণ্ণ হয়েছে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমরা পঞ্চম অধ্যায় থেকে পাবা ইনশাল্লাহ। গ নম্বরের ক্ষেত্রে দেখো অধিকারের রক্ষা কবচ বর্ণনা করতে হবে। অধিকারের কর্তব্য সমূহ কি কি? ঘ নম্বরের উত্তরের জন্য উদ্দীপকের সাথে মিলিয়ে নাগরিক কর্তব্য সমূহ কিংবা সামগ্রিক অধ্যায়ের অধিকার এবং মানবাধিকার নিয়ে একটা সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসবে। তাহলে ভাইয়া মানবাধিকার থেকে কি প্রশ্ন আসবে না? মানবাধিকারটা আমরা রিডিং করব। এখানকার সাল এবং তারিখ এবং ধারাগুলো ভালো মতো মাথায় রাখতে হবে যে 48 সালের 10 ডিসেম্বর মানবাধিকার ঘোষণা করা হয়েছে, কতটা ধারা ছিল সেখানে, ধারার নামটা মুখস্থ রাখতে হবে, কি কি ধারা ছিল এটা পড়ার কোনো দরকার নেই। আসো এবার আসি 6 অধ্যায়ে, যে অধ্যায় থেকেও কিন্তু কি একটা সৃজনশীল কমন আসবে। ক নম্বরের ক্ষেত্রে দেখো রাজনৈতিক দল কাকে বলে, উপদল কাকে বলে, নেতৃত্ব কাকে বলে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে। খ নম্বরের জন্য জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর তুলনা এবং পার্থক্য, রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে পার্থক্য, বহুদলীয় দল ব্যবস্থা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ব্যাখ্যা। গ নম্বরের জন্য জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা, নেতৃত্বের গুণাবলী। ঘ নম্বরের জন্য নেতৃত্বের প্রকারভেদ এবং গুণাবলী। খেয়াল করে রাখবা ঘ নম্বরের প্রশ্নটা উদ্দীপকের সঙ্গে মিলিয়ে আসবে। উদ্দীপকে একটা সম্মোহনী নেতৃত্বের একটা ক্যারেক্টার দিবে, বঙ্গবন্ধু টাইপের একটা ক্যারেক্টার দিয়ে বলবে যে এখানে কোন ধরনের নেতৃত্বকে বলা হচ্ছে তা বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা 6 অধ্যায় থেকে দেখতে পারবা, লাইভে বলে রাখলাম। সপ্তম অধ্যায় সব থেকে কঠিন একটা অধ্যায়, তোমরা যেটা স্কিপ করতে চাও। এমসিকিউ এবং জ্ঞানমূলকের জন্য সরকার কত প্রকার, সরকারের শ্রেণী বিভাগগুলোর সংজ্ঞা। সরকার, গণতন্ত্র, একনায়কতন্ত্র, সংসদীয় সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মূল কাজ। রাজনৈতিক নেতৃত্ব, অরাজনৈতিক নেতৃত্ব কাকে বলে? এই জায়গাটা আমরা ক এবং খর জন্য পড়ে রাখবো। খ নম্বরে হয়তো এমনও আসতে পারে যে যুক্তরাষ্ট্রীয় সরকারটা ব্যাখ্যা করো, তখন কিন্তু তুমি আটকে না যাও, সেই জন্য এটা এখানে উল্লেখ করে দিছি। খ নম্বরের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন কেন? যুক্তরাষ্ট্রীয় সরকারের ধারণা, সরকারের 3টি বিভাগের কাজ এবং ধারণা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গ এবং ঘ নম্বরের জন্য একনায়কতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য, গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য, বিচার বিভাগের কার্যকারিতা, আইনসভার কার্যাবলী, সংসদীয় এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার ব্যাখ্যা, আইনসভা কি বা কাজ কি। সপ্তম অধ্যায় নিয়ে অনেক বেশি টেনশন আছে তোমাদের জন্য, এগুলো সব কিছুর উত্তর সহ কিন্তু আমাদের এক্সাম টাইম প্রিপারেশন ব্যাচের সিভিক্স কোর্সে সবকিছু আপলোড করে দেওয়া আছে। 290 টাকায় এখনই সিভিক্স কোর্স এনরোল করে ফেলো। এবার দেখো অষ্টম অধ্যায় জনমত এবং রাজনৈতিক সংস্কৃতি। জনমতের ধারণা এবং বৈশিষ্ট্য ক খ নাম্বারের জন্য, রাজনৈতিক সংস্কৃতি থেকে যে ধারণা বা বৈশিষ্ট্য পাওয়া যায় ক খ নাম্বারের জন্য, জনমত এবং রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক, তুলনা, পার্থক্য। এটা গ এবং ঘ নাম্বারের জন্য একদম ফরজ একটা প্রশ্ন, এটা না পড়লে পরীক্ষা সেন্টারে যাওয়ার দরকার নাই। নবম অধ্যায় জনসেবা, আমলাতন্ত্র। আমলাতন্ত্রের ধারণা এবং সংজ্ঞা ক খ নাম্বার, লাল ফিতার দৌরত্ব খ নাম্বার। আমলাতন্ত্রের জবাবদিহিতা এবং জনসেবার ভূমিকা উদ্দীপকের সাথে মিলিয়ে প্রশ্ন আসবে গ এবং ঘ নাম্বারে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আমি আগেই বলছি 8 এবং 9 একসঙ্গে এক প্রশ্ন আসতে পারে। শেষ অধ্যায় দেশপ্রেম এবং জাতীয়তা, এখান থেকে প্রেডিক্টেবল প্রশ্ন আসবে। জাতি এবং জাতীয়তা আসবেই, এইটার পার্থক্য বুঝতে গেলে তোমার আমার ক্লাস করতে হবে। আমি যেভাবে সুন্দর করে মাত্র 15 মিনিটের মধ্যে এই অধ্যায়টা কমপ্লিট করে দিচ্ছি পেইড ব্যাচে, তো সেটা কিন্তু তোমার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে। কাকে বলে, পার্থক্য, বৈশিষ্ট্য এবং ধারণা স্পষ্টতা 100% আসবে।
জাতীয়তার উপাদান সমূহ 100% একটা গ নাম্বারের প্রশ্ন। দেশপ্রেমের ধারণা ঘ নাম্বারে উদ্দীপকের সঙ্গে মিলিয়ে দেশপ্রেম এবং জাতীয়তার গুরুত্ব অথবা উদ্দীপকের বিষয়বস্তু নির্ণয় করতে বলা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আজকের স্লাইডটা টোটালি 1 থেকে 10 অধ্যায় তুমি যদি আমি যেভাবে বলছি সেভাবে পড়তে পারো তাহলে পৌরনীতি পরীক্ষার প্রথম পত্রে 100-র মধ্যে 90 মার্ক তোমার থাকবে। আর হ্যাঁ, পেইড ব্যাচের স্পেশাল এমসিকিউ গুলা কিন্তু মিস করিও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।